বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দক্ষিণ এশিয়ার পদতলে আমরা যে বিশাল নীল ত্রিভুজটি দেখি তা কেবল একটি জলভাগ নয়, এটি এই অঞ্চলের প্রায় 180 কোটি মানুষের টিকে থাকার স্পন্দন। এটি বঙ্গোপসাগর, বিশ্বের বৃহত্তম উপসাগর। উত্তরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, পশ্চিমে ভারত ও শ্রীলঙ্কা, আর পূর্বে মিয়ানমার ও আন্দামান দ্বীপপুঞ্জ দিয়ে ঘেরা এই সাগর যুগ যুগ ধরে রহস্য, সংগ্রাম আর সম্পদের এক অফুরন্ত আধার হয়ে আছে। প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নীল জলরাশি আজ বিশ্ব রাজনীতির দাবার বোর্ড। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই নীল সাম্রাজ্যের গভীরে প্রবেশ করব, জানব এর জন্মকথা থেকে শুরু করে আধুনিক বিশ্বের অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠার নেপথ্য কাহিনী। স্বাগতম বঙ্গোপসাগরের এক মহাকাব্যিক যাত্রায়। প্রথম অধ্যায়, মহাজাগতিক সংঘর্ষ ও জন্মরহস্য। বঙ্গোপসাগরের জন্মরহস্য কোনো রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। আজ থেকে প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে পৃথিবী যখন তার বর্তমান রূপ ধারণ করছিল, তখন এক বিশাল মহাজাগতিক ও ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটে। বিশাল ভারতীয় টেকটনিক প্লেটটি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উত্তর দিকে ধাবিত হচ্ছিল। একসময় এটি ইউরেশীয় প্লেটের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এই প্রলয়ঙ্করী সংঘর্ষের ফলেই জন্ম নেয় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। কিন্তু হিমালয় যখন আকাশে মাথা তুলে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই সেই সংঘর্ষের প্রতিক্রিয়ায় দক্ষিণে তৈরি হয়েছিল এক বিশাল অবনমিত গহ্বর। ভূতাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় হোরল্যান্ড বেসিন। এই বিশাল গর্তটি কালক্রমে সমুদ্রের নোনা জলে পূর্ণ হয়ে আজকের বঙ্গোপসাগর গঠন করে। তবে বঙ্গোপসাগরের তলদেশ পৃথিবীর অন্যান্য সাগরের মতো সাধারণ নয়। এর গড় গভীরতা প্রায় 2600 মিটার হলেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এর গভীরতা 4700 মিটার ছাড়িয়ে যায়। বঙ্গোপসাগরের নিচে রয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ ফাটল, যাকে বলা হয় 90 ইস্ট রেজ। এটি প্রায় 5000 কিলোমিটার দীর্ঘ একটি পানির নিচের পর্বতশ্রেণী। এই ফাটল এবং টেকটনিক প্লেটের অস্থিরতা এই অঞ্চলকে ভূমিকম্প এবং সুনামির জন্য অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে। 2004 সালের সেই প্রলয়ঙ্করী সুনামি আমাদের মনে করিয়ে দেয় যে এই শান্ত নীল জলের নিচে কতটা বিধ্বংসী শক্তি লুকিয়ে আছে। দ্বিতীয় অধ্যায়, প্রাচীন ইতিহাস, মহোদধি থেকে সিল্ক রোড। বঙ্গোপসাগরের ইতিহাস সভ্যতার ইতিহাসের সমান প্রাচীন। এই সাগরের প্রতিটি ঢেউয়ের সাথে মিশে আছে প্রাচীন রাজবংশগুলোর উত্থান পতনের গল্প। প্রাচীন হিন্দু শাস্ত্রে এই সাগরকে ডাকা হতো মহোদধি নামে। মহোদধি শব্দের অর্থ হল বিশাল জলাধার বা পরম পবিত্র সাগর। ওড়িশা ও বাংলার প্রাচীন নাবিকরা এই সাগরের বুক চিরে পাড়ি জমাতেন সুদূর সুমাত্রা, জাভা আর বালিতে। চোল রাজবংশের রাজারা এই সাগরে এতটাই আধিপত্য বিস্তার করেছিল যে একসময় একে চোল হ্রদ বলা হতো। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে গ্রিক ভূগোলবিদ ক্লডিয়াস টলেমি তাঁর বিশ্ব মানচিত্র থেকে একে গ্যাঞ্জেটিকাস সাইনাস বা গঙ্গা উপসাগর হিসেবে চিহ্নিত করেছিলেন। মধ্যযুগে আরব ও পারস্যের বণিকদের কাছে এটি ছিল রেশম ও মশলা বাণিজ্যের প্রধান মহাসড়ক। চীনা পরিব্রাজক ফা হিয়েন এবং হিউয়েন সাং এই সাগরের উত্তাল পথ দিয়েই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তাঁরা তাদের ভ্রমণ বৃত্তান্তে এই সাগরের বিশালত্ব এবং উপকূলীয় সমৃদ্ধির বর্ণনা দিয়ে গেছেন। 15 শতকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যখন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, তখন থেকেই বঙ্গোপসাগর ইউরোপীয় শক্তির নজরে আসে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডো বা মহান বন্দর। মুঘল সম্রাটরা এই সাগরকে ব্যবহার করতেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে। তবে 1757 সালের পলাশির যুদ্ধের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে ক্ষমতা দখল করে, তখন থেকেই এর নাম বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর হিসেবে বিশ্বজুড়ে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
ব্রিটিশদের জন্য এই সাগর ছিল তাদের সাম্রাজ্যের কোষাগার ভরার প্রধান পথ। তৃতীয় অধ্যায়, বেঙ্গল ফ্যান, বিশ্বের বৃহত্তম পলল পাখা। বঙ্গোপসাগরের ওপরের নীল জলরাশির চেয়েও বড় বিস্ময় লুকিয়ে আছে এর তলদেশের মাটির স্তরে। একে বলা হয় বেঙ্গল ফ্যান। এটি বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান বা পানির নিচের পলি সমভূমি। আপনারা কি কল্পনা করতে পারেন হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদ প্রতি বছর প্রায় 100 কোটি টন পলি বয়ে নিয়ে আসে? এই পলি কোটি কোটি বছর ধরে বঙ্গোপসাগরের তলদেশে জমা হয়ে এক বিশাল পাহাড় তৈরি করেছে। এই পলির স্তর লম্বায় প্রায় 3000 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 1000 কিলোমিটার। কোনো কোনো জায়গায় এই পলির গভীরতা 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এই পলির স্তরে রাখা হয় তবে সেটিও অনায়াসেই তলিয়ে যাবে। এই বিশাল পলি স্তরই নির্ধারণ করে বঙ্গোপসাগরের বাস্তু সংস্থান। এই পলির নিচেই লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের বিশাল মজুদ। বিজ্ঞানীরা মনে করেন বেঙ্গল ফ্যান হল পৃথিবীর কার্বন চক্রের এক গুরুত্বপূর্ণ অংশ, যা বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। চতুর্থ অধ্যায়, নদী ও সাগরের মিতালি, মিষ্টি ও নোনা জলের খেলা। বঙ্গোপসাগর হল এশিয়ার প্রধান নদীগুলোর চূড়ান্ত গন্তব্য। ভারতের গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, বাংলাদেশের ব্রহ্মপুত্র ও মেঘনা এবং মিয়ানমারের ইরাবতী ও সালুইন নদী সবাই এই সাগরেই তাদের জলধারা বিসর্জন দেয়। প্রতি বছর এই নদীগুলো থেকে যে পরিমাণ মিষ্টি পানি সাগরে আসে তা সাগরের উপরিভাগের লবণের ঘনত্বকে নাটকীয়ভাবে কমিয়ে দেয়। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে বঙ্গোপসাগরের উপরিভাগে একটি হালকা পানির স্তর তৈরি হয়, যা নিচের ভারী লোনা পানির সাথে সহজে মিশতে পারে না। এই মিষ্টি ও নোনা পানির মিলনস্থলে জন্ম নেয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন কেবল রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল নয়, এটি উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রাকৃতিকভাবে তৈরি জীবন রক্ষাকারী বর্ম। এই বনের শ্বাসমূলগুলো মাটিকে শক্ত করে ধরে রাখে এবং ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের গতি কমিয়ে দেয়। সুন্দরবন না থাকলে প্রতি বছর জলোচ্ছ্বাসে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলো মানচিত্র থেকে মুছে যেত। বঙ্গোপসাগরের এই অনন্য ইকোসিস্টেম প্রায় 475 প্রজাতির মাছ এবং হাজার হাজার প্রজাতির জলজ প্রাণীর আশ্রয়স্থল। পঞ্চম অধ্যায়, সোয়াস অফ নো গ্রাউন্ড, অতল গহ্বরের রহস্য। সুন্দরবনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি রহস্যময় জায়গা হল সোয়াস অফ নো গ্রাউন্ড। এটি একটি বিশাল গভীর সামুদ্রিক খাদ বা ক্যানিয়ন। এখানে সাগরের গভীরতা হঠাৎ করেই 20-30 মিটার থেকে বেড়ে 1000 মিটারের বেশি হয়ে যায়। প্রাচীনকালে ব্রিটিশ নাবিকরা যখন এখানে সীসা ফেলে গভীরতা মাপার চেষ্টা করতেন, তারা কোনো তল পেতেন না, তাই তারা এর নাম দিয়েছিলেন অতল গহ্বর। বর্তমানে এটি বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক অভয়ারণ্য। এই খাদের বিশেষ ভূতাত্ত্বিক গঠনের কারণে এখানে গভীর সমুদ্রের পুষ্টিগুণ সম্পন্ন পানি আপওয়েলিং প্রক্রিয়ায় ওপরে উঠে আসে। এর ফলে এখানে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়, যা মাছের প্রধান খাদ্য। আর সেই মাছ খেতে এখানে ভিড় জমায় বিরল প্রজাতির ফিন হোয়েল, হাম্পব্যাক হোয়েল এবং শত শত ইরাবতী ডলফিন। সোয়াস অফ নো গ্রাউন্ড হল বঙ্গোপসাগরের এক লুকানো স্বর্গ, যা আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধিকে তুলে ধরে। ষষ্ঠ অধ্যায়, ব্লু ইকোনমি, আগামীর অর্থনৈতিক সোনার খনি। একবিংশ শতাব্দীতে এসে বঙ্গোপসাগরকে বলা হচ্ছে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির চাবিকাঠি। কেন এই সাগরের গুরুত্ব এত বাড়ছে? এর প্রধান কারণ হল এর তলদেশে লুকিয়ে থাকা অমূল্য সম্পদ। মার্কিন জিওলজিক্যাল সার্ভের মতে
বঙ্গোপসাগর অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ অনাবিষ্কৃত হাইড্রোকার্বন মজুদ থাকতে পারে। বাংলাদেশের সমুদ্রসীমা জয়ের পর এখন প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার এলাকা উন্মোচিত হয়েছে সম্পদ আহরণের জন্য। গবেষণা মতে বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে গ্যাস হাইড্রেট বা মিথেন বরফের বিশাল মজুদ। কেবল বাংলাদেশের সমুদ্র সীমায় থাকা গ্যাস হাইড্রেট দিয়ে পরবর্তী 100 বছরের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এছাড়া এই সাগরের সৈকত বালিতে পাওয়া যায় ইলমেনাইট, রুটাইল, জিরকন ও মোনাজাইটের মতো বহু মূল্যবান খনিজ পদার্থ। মৎস্য সম্পদের কথা বলতে হয় রূপালী ইলিশের কথা। বিশ্বের মোট ইলিশের প্রায় 70% এই বঙ্গোপসাগর থেকে আহরিত হয়। এছাড়াও টুনা মাছ এবং সামুদ্রিক শৈবাল বা সি উড চাষের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর এখন আর কেবল একটি জলভাগ নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ভাণ্ডার যা এই অঞ্চলের দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে। সপ্তম অধ্যায়, ভূ রাজনীতি, ক্ষমতার দাবার বোর্ড। বঙ্গোপসাগর কেবল সম্পদের আধার নয়, এটি এখন বিশ্ব শক্তির আধিপত্য বিস্তারের কেন্দ্রবিন্দু। ভৌগোলিক অবস্থানের কারণে এই সাগরকে বলা হয় ভারত মহাসাগরের প্রবেশদ্বার। কেন পরাশক্তিরা এই সাগরের ওপর আধিপত্য বিস্তার করতে চায়? কারণ বিশ্বের বাণিজ্যের এক বিশাল অংশ এই সাগরের বুক চিরে পরিচালিত হয়। চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে এই সাগরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায়। তারা মিয়ানমারের কিয়াকপিউ বন্দরে বিনিয়োগ করছে এবং বঙ্গোপসাগর হয়ে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছাতে চায়। একে বলা হয় চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল। অন্যদিকে ভারত এই সাগরকে তার নিজস্ব প্রভাব বলয় মনে করে এবং অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে এখানে আধিপত্য বজায় রাখতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানও তাদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ইন্দো প্যাসিফিক কৌশল অবলম্বন করছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বন্দরগুলো এখন বৈশ্বিক বাণিজ্যের বড় ট্রানজিট হাব। চট্টগ্রাম, মংলা, পায়রা, কলকাতা, বিশাখাপত্তনম এবং কলম্বো বন্দরের মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতির চাকা ঘুরছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এখন পুরোপুরি বঙ্গোপসাগরের নিরাপত্তার উপর নির্ভরশীল। অষ্টম অধ্যায়, ঘূর্ণিঝড়ের কারখানা, প্রকৃতির প্রলয় রূপ। বঙ্গোপসাগরের যেমন অন্নদাতা রূপ আছে, তেমনি আছে এক প্রলয়ঙ্করী রুদ্রমূর্তিও। ভৌগোলিক গঠনের কারণে এটি বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় কারখানা। যদিও বিশ্বে যত ঘূর্ণিঝড় হয় তার মাত্র 5% এখানে সৃষ্টি হয়, কিন্তু প্রাণহানির 80%ই ঘটে এই অঞ্চলে। কেন বঙ্গোপসাগর এত বিধ্বংসী? এর প্রধান কারণ বঙ্গোপসাগরের ফানেল আকৃতির উপকূল। যখন সাগরের মাঝখানে নিম্নচাপ তৈরি হয় তখন বিশাল ঢেউগুলো তীরের দিকে আসার সময় সরু হয়ে যায় এবং উচ্চতা বহুগুণ বেড়ে যায়। 1970 সালের প্রলয়ঙ্করী ভোলা সাইক্লোন থেকে শুরু করে 1991 সালের ঘূর্ণিঝড়, 2007 সালের সিডর, 2019 সালের আমফান, প্রতিটি ঝড় আমাদের মনে করিয়ে দেয় এই সাগরের শক্তি কতটা ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এখন ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে আগামী কয়েক দশকে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো লোনা জলের নিচে হারিয়ে যাবে। এটি কেবল পরিবেশগত বিপর্যয় নয়, এটি আমাদের অস্তিত্বের জন্য এক চরম হুমকি। নবম অধ্যায়, দূষণ ও বিপন্ন ভবিষ্যৎ। বঙ্গোপসাগর আজ এক নীরব সংকটের মুখোমুখি, প্লাস্টিক দূষণ। প্রতি বছর নদীগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ছে। বিশেষ করে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রবাহিত বর্জ্য এই সাগরের ইকোসিস্টেমকে ধ্বংস করছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক এখন সামুদ্রিক মাছের পেটে যাচ্ছে, যা শেষ পর্যন্ত মানুষের শরীরে ঢুকে ক্যান্সারের মতো মারাত্মক রোগ তৈরি করছে।
অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ মৎস্য শিকারের কারণে অনেক সামুদ্রিক প্রজাতি আজ বিলুপ্তির পথে। সাগরে জাহাজ চলাচল বৃদ্ধি পাওয়ায় তেল নিঃসরণ এবং শব্দ দূষণ সামুদ্রিক প্রাণীদের জীবন বিষিয়ে তুলছে। বঙ্গোপসাগরের বিশাল একটি অংশ এখন ডেড জোন বা অক্সিজেনহীন অঞ্চলে পরিণত হতে চলেছে, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। আমরা যদি আজ সচেতন না হই, তবে এই নীল সাম্রাজ্য অচিরেই একটি প্রাণহীন মরুভূমিতে পরিণত হবে। দশম অধ্যায়, পর্যটন ও সাংস্কৃতিক মিলন মেলা। বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত পর্যটকদের কাছে এক পরম বিস্ময়। এছাড়াও রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ভারতের ওড়িশার পুরী, দীঘা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যটন শিল্পের অমূল্য সম্পদ। এই নীল জলরাশি যেমন আমাদের অন্ন দেয়, তেমনি মনের তৃষ্ণাও মেটায়। এই সৈকতগুলোর সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। ওড়িশার কোয়ার্ক সূর্য মন্দির বা মহাবলীপুরমের প্রাচীন স্থাপত্যগুলো প্রমাণ করে যে এই সাগরের উপকূলবর্তী মানুষেরা শিল্প ও স্থাপত্যে কতটা উন্নত ছিল। বঙ্গোপসাগরের ঢেউ যেমন বাণিজ্যের বার্তা বয়ে এনেছে, তেমনি এটি বৌদ্ধ ও হিন্দু ধর্ম প্রচারের পথ হিসেবেও কাজ করেছে। আজকের যুগেও এই সাগরের পর্যটন খাত থেকে বিলিয়ন ডলার আয় করা সম্ভব, যদি পরিকল্পিতভাবে উন্নয়ন করা হয়। উপসংহার, আমাদের দায়বদ্ধতা। বঙ্গোপসাগর আমাদের অহংকার, আমাদের টিকে থাকার শ্রেষ্ঠ অবলম্বন। এই নীল জলরাশি আমাদের সম্পদ দেয়, অন্ন দেয় এবং বহিঃশত্রুর হাত থেকে সুরক্ষা দেয়। এটি কেবল একটি বিশাল জলাধার নয়, এটি দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি এবং আমাদের ভবিষ্যৎ এই সাগরের সাথেই জড়িয়ে আছে। কিন্তু আজ এই সাগর আর্তনাদ করছে। জলবায়ু পরিবর্তন আর দূষণ থেকে একে রক্ষা করা এখন কোনো বিকল্প নয়, বরং আমাদের অস্তিত্বের লড়াই। বঙ্গোপসাগর যদি তার ভারসাম্য হারায়, তবে পুরো দক্ষিণ এশিয়ার স্পন্দন থমকে যাবে। তাই আমাদের উত্তরসূরিদের জন্য এই নীল সাম্রাজ্যকে বাসযোগ্য রাখা এখন আমাদের নৈতিক দায়িত্ব। বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে আমাদের সোচ্চার হতে হবে। বঙ্গোপসাগর বেঁচে থাকলে তবেই বেঁচে থাকবে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি আর আমাদের ভবিষ্যৎ। এই নীল জলরাশি আমাদের মা, আমাদের পরম আশ্রয়। একে রক্ষা করার শপথ হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। বঙ্গোপসাগর নিয়ে আমাদের এই বিশদ প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? এই সাগরের কোনো বিশেষ সৈকতে আপনার ভ্রমণের স্মৃতি থাকলে বা কোনো তথ্য আমাদের সাথে শেয়ার করতে চাইলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। এমন রোমাঞ্চকর, তথ্যবহুল এবং গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।